পারি নাই যখন সে ফোকাস দৃষ্টি নিবদ্ধ থাকে না সেনাপতির মতন, যোদ্ধার মতন, যে এইটা আমি জয় করবো, আমি উৎখাত করবো শেখ হাসিনাকে, সঙ্গে সঙ্গে তার ব্যবস্থাকে উৎখাত করবো। ও বইটি পালিয়েছে, আপনারা লাফালাফি শুরু হয়েছে। ওদের ঠিকই করে দাবি করছে আমি এখন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতেছে, ওর ছেলে বলতেছে, ও বলতেছে। আপনারা কেউ শেখ হাসিনা পদত্যাগ করেছে এটা কাগজটা দেখছেন তো দাবি করছে না কেন? চুপকে দেখাও মেয়া, বসে আছে কেন ক্ষমতা? কাগজটা দেখাও, দেখি সে কোথায় পদত্যাগ করেছে। আর যারা ওখানে আছে, সেনা প্রধান বলুন কি যারা ক্ষমতায় যেই থাকুক, ব্যক্তির প্রতি আমার কোনো আক্রোশ নেই, যারাই থাকুক ক্ষমতায়, ওদেরকে বলেন দেখান আমাকে পদত্যাগ করতে, কোথায় তিনি পদত্যাগ করছেন। আপনি বুঝেছেন ষড়যন্ত্রটা কত গভীর? তাহলে এইটা যদি আমরা না খেয়াল করি, তাহলে কদিন পরে যে কোনো মুহূর্তে চুপুর তার যে স্বাক্ষরের দ্বারাই কিন্তু এই সরকার বাতিল হয়ে যাবে। কেন? উনি কিন্তু এখনো প্রেসিডেন্ট, আর বাকিরা তার উপদেষ্টা, চুপুর উপদেষ্টা। তারা তিনি ইচ্ছা করলে কিন্তু কলমের খোঁচা একদিনে ফেলে দিতে পারেন। যখনই তিনি মনে করবেন যে এটা করার মতো শক্তি সমাজে আছে, তিনি কিন্তু এটা করে দিতে পারবেন। এবং তার যে শক্তির যারা ভিত্তি, তার মধ্যে প্রথম হচ্ছে পুলিশ। পুলিশে কি গেছে কাজে? পুলিশে কাজে গেছে? কাজে যায়নি। আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবেন পুলিশ ছাড়া? আচ্ছা, পুলিশের কাছে কি অস্ত্র আছে? কিছু অস্ত্র চুরি গেছে, আর বহু অস্ত্র আছে, এবং বহু অস্ত্র বাইরে থেকে আসছে। এখন বলেন আর কয়টা ছেলেকে, আর কয়টা মনিকে আপনারা এইভাবে উপহার দেবে, উৎসর্গ দেবে? আমাকে বলেন, বুঝে বলেন। এই যে বিশৃঙ্খলা করেন, খালি কল্পনা ফানুস ওড়ান, এটা তারা কি করবেন? এটা তো কিছু করতে পারবেন। ওরা যদি অস্ত্র নিয়ে দ্বিতীয়বার নামে, আপনি কি মনে করেন যে আপনাকে এবার আশ্রয় রাখবে? তাহলে আমাদের এবং আপনার শত্রু যারা পরিবেষ্টিত, আপনি দিল্লি পরিষ্কার বলছে যে আমরা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছে, তারা প্রস্তুতির কথা বলছে, পাবলিকলি বলছে, গোপনে বলছে তা না। তাহলে বুঝতেছেন এগুলো ঘটনাটা কি যথেষ্ট পরিমাণ জটিল। আবার শেখ হাসিনারই নিয়োজিত আমলারা মারপিট করতেছে একজন একজনের সঙ্গে, তারাই কিন্তু সব জনপ্রশাসনে শেখ হাসিনার ক্ষমতার প্রধান ভিত্তি ছিল। তো আপনারা তো কেউ বলেন না যে জনপ্রশাসনে যারা যারা আসছে এই তালিকা ধরে এইগুলোকে বাদ দিতে হবে, বলেন না? চিনেন না আপনারা, চিনেন না কেউ, আপনারা বলতে পারবেন না কি কোথায় আছে। ইতিমধ্যে এই যাদেরকে আমরা বলি কি আয়নাঘর, বিভিন্ন রকম গুম খুনের সঙ্গে জড়িত, যারা হত্যা করেছে দীর্ঘকাল, ওরা কিন্তু পালাচ্ছে। মজিবুর রহমান পালাইছে, দেখি পারেন নাকি ফেরত আনতে। তাই বন্ধুরা, তরুণ বন্ধুরা, বিপ্লব ডিনার পার্টি না, প্লিজ। উল্লাসের সময় নেই। ফলে যদি আমরা এগোতে চাই, তাহলে কিছু কিছু বিষয় আমাদের তত্ত্বগতভাবে খুব পরিচ্ছন্ন থাকতে হবে। কি কি জিনিস পরিচ্ছন্ন থাকতে হবে? প্রথমত, রাষ্ট্র এবং সরকার এক নয়। আমরা কারা কারা জানি রাষ্ট্র সরকার এক নয়? আমরা কি বুঝি এটা মানে কি? রাষ্ট্র এবং সরকার এক না। যদি এটা বুঝি, তাহলে বুঝবো যে এর আগে পুলিশরা যে শেখ হাসিনার যে তার যে নির্দেশ শুনেছিল, তারা ঠিকই করেছে। কেন ঠিক করেছে? কারণ সেই পুলিশের কাছেও সরকার মানে রাষ্ট্র। তারা কিন্তু রাষ্ট্রের কর্মচারী ভাবে না নিজেদের, তারা শেখ হাসিনার কর্মচারী ভেবেছে নিজেদের। কেন ভেবেছে? কারণ আপনি তো পরিষ্কার না, কাল যদি আমি আপনাকে পুলিশের দিই, আপনি তাই করবেন। রাজ কর্মচারীরা বা রাষ্ট্রের কর্মচারীরা রাষ্ট্র রক্ষা করে, রাষ্ট্রের চাকরি করে, সরকারের দালাল না, তারা সরকারের গোলাম না। সরকারটা নির্বাচিত করে কেন? রাষ্ট্রের যেই নির্বাচন পদ্ধতি আছে, সেই নির্বাচন পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার জন্য তাদেরকে আমরা নির্বাচিত করি। রাষ্ট্র কিন্তু আলাদা জিনিস, রাষ্ট্র গঠন করতে হয়,
আমি আবার বলি, রাষ্ট্র গঠন করতে হয়, আগে বানাতে হয় বাড়ির মতো, বাড়ি যেমন করে বানাই তেমনি করে বানাতে হয়, যেখানে আমরা বাস করব। 72 সালে কি আমরা রাষ্ট্র বানাতে পেরেছি? কেন পারিনি? কারণ যাদেরকে আমরা রাষ্ট্র বানাতে বলেছিলাম তাদেরকে আমরা পাঠিয়েছিলাম পাকিস্তানে। তারা পাকিস্তান বানাবার কথা তাদের, পাকিস্তানের সংবিধান রচনার কথা তাদের। তো তারা LF-এর অধীনে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এটা কে দিয়েছিল? ইয়াহিয়া খান। মানে সেনাবাহিনীর লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের অধীনে তারা নির্বাচিত হয়েছিলেন। কোথার জন্য? পাকিস্তানের গণপরিষদের জন্য, বাংলাদেশের জন্য। তার দেশ যখন স্বাধীন হলো তখন তো উচিত ছিল আরেকটা গণপরিষদ করার, কারণ বাংলাদেশ তো একটা স্বাধীন দেশ নাকি? স্বাধীন হয়েছে আমি 72 সালে, নাকি স্বাধীন হয়নি? তার উচিত ছিল নতুন নির্বাচন করা, নতুন গণপরিষদ নির্বাচন করা, এবং সেই গণপরিষদে জনগণ নতুন করে গঠনতন্ত্র, নতুন রাষ্ট্র গঠন করা। এটা আমাদেরকে করতে দেওয়া হয়নি। 72 সালের সংবিধান পাকিস্তানি সংবিধান, কারণ পাকিস্তানে যাদেরকে আমরা নির্বাচিত করেছিলাম এটা তাদের প্রণীত সংবিধান। তাদেরকে দেখতে বাঙালির মতো লাগে, আসলে কিন্তু তারা পাকিস্তানি আইনের ভাষা। ওকে, তাহলে এই আওয়ামী লীগ তো আপনি গত 50 বছর আপনারা পাকিস্তানিদের শাসন মেনেছেন, তাদের সংবিধান আপনারা কি করেছেন? মেনেছেন। আর যখন সুযোগ এলো এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুনভাবে নিজেদেরকে গঠন করবার, তখন আপনারা কি করছেন? বসে আছেন আর বুঝে না হয়ে গেছে, আমাদের হাসিনাতে পালাইছে আর কি। দেশের ফোকাস না, কিন্তু আমরা ব্যক্তির প্রতি আমাদের আকর্ষণ, ব্যক্তির প্রতি আমাদের প্রতিহিংসা। ব্যক্তিকে সরাতে পারলে ব্যবস্থা আপনা আপনি বদলে যায় না, ব্যবস্থা থেকে যায়। সেই জন্য আমাদেরকে খুব সুনির্দিষ্টভাবে যে দাবিটা আমরা করছি, যে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটে গিয়েছে, আমাদের দাবিটা হবে এই বিজয়কে পূর্ণতার দিকে নিয়ে যেতে হলে অবশ্যই আমাদেরকে আমাদের প্রেসিডেন্ট, যাকে আমরা কলাগাছ হোক কি ডক্টর ইউনূস হোক আর যেই হোক, আমরা আমাদের একজন প্রেসিডেন্টকে নিয়োগ করব। তিনি কে? তিনি আমাদের জনগণের অভিব্যক্তি, জনগণের যে অভিপ্রায় তার পরম অভিব্যক্তি হিসেবে তিনি হাজির হবেন। যেই হোক, আমরা যাকে পছন্দ করেন সে আসবেন। ডক্টর ইউনূস যদি না পারেন তো আরেক ইউনূসকে আনবো, বা আমাদের মধ্যে তরুণদের মধ্যে হোক, যেখানে পায় না কেন বাংলাদেশে, তিনি আমাদের নতুন দেশের প্রধান হবেন। কারণ কাজটা হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়ন। তার কি কাজ? একটাই কাজ, প্রধান কাজ, যে বাংলাদেশের জন্য একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া তিনি শুরু করবেন, যেখানে জনগণ অংশগ্রহণ করবে, এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে আমরা একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করব। জনগণ কথাটা অসম্ভব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকে, এটা হালকা কোনো শব্দ না। মানে আরেকজন উকিলকে ধরে নিয়ে এসে ওই 72 সালের মতন আপনি সংবিধান লেখাবেন না, এটা হবে না। তো কি করে লিখবেন? এই যে আলোচনা করতেছে এখন, সবাই আলোচনা করলাম, তাহলে বাংলাদেশ কেমন হবে এরকম আলোচনা করব, আলোচনা করে আমরা নিজেরা তার সামারি করব। সামারি করে আমরা এটা আবার একটা জাতীয় গঠনতান্ত্রিক কাউন্সিলে পাঠাবো। এরকম সভাগুলোর নাম দেব গঠনতান্ত্রিক কাউন্সিল। প্রত্যেকটা মানুষ যেন তার অভিপ্রায়, তার ইচ্ছা সে সুন্দরভাবে প্রকাশ করতে পারে। দরকার হলে 1 সপ্তাহ হবে। কোনো বিষয়ে আমাদের মতবিরোধ থাকলে আমরা সপ্তাহ কি মাস আমরা তর্ক বিতর্ক করব, কারণ আমরা একসঙ্গে বাস করতে চাই। ফলে আমরা কোনো বিরোধ চাই না। আমাদের সঙ্গে বিরোধ কার? ফ্যাসিস্ট শক্তির সঙ্গে বিরোধ। সে কিন্তু এই গঠনতান্ত্রিক কাউন্সিলের সে কিন্তু অংশ না। নতুন যে বাংলাদেশ গড়ে উঠবে সে কিন্তু এই গঠনতান্ত্রিক কাউন্সিলের অংশ না। তাহলে একটা গঠনতান্ত্রিক কাউন্সিল বিভিন্ন ক্ষেত্রে, উপজেলার ক্ষেত্রে, জেলাতে, এমনকি এখানে ঢাকা কলেজে, সর্বত্র যেখানে জনগণ কথা বলে, যেখানে জনগণ তার ইচ্ছার কথা বলে, তার অভিপ্রায়ের কথা বলে। শুধু এখানেগুলো হচ্ছে না, চায়ের দোকানে, যেখানে খুশি, বন্ধুদের আড্ডা, আমার ইচ্ছা বাংলাদেশ এরকম হবে, আমি এরকম বাংলাদেশ চাই। জনগণকে এই কথা বলতে দেবার
সমস্ত রকম শর্ত রাষ্ট্রকে প্রথমে দিতে হবে। এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রথম কাজ হচ্ছে জনগণের অভিপ্রায় শোনা। তারা কি শুনতেছে? তারা শুনতেছে কারো কথা? তো তাহলে গণতন্ত্র কোথায় শুনে? জনগণ তো তার কথা বলবে, কিন্তু রাষ্ট্র সে চায়। তাহলে প্রথমটা তার উচিত হবে জনগণ কি চায় আগে তাদের কাছে কথা শুনে। কথা শোনা তো দূরের কথা, তারা তাদের পছন্দের লোক বিভিন্ন জায়গায় তারা বসে নিচ্ছে, আপত্তি নেই, ভালো লোক থাকতে পারে, খারাপ লোক থাকতে পারে, কিন্তু কি ভিত্তিতে, কোন মানদণ্ডের ভিত্তিতে এই লোকগুলো বসছে সেই ব্যাপারে কোনো স্বচ্ছতা নাই। তাদের পছন্দের কারো জামাই, কারো বন্ধু, কারো শালা বসা দিচ্ছে তারা। এটা কি ঠিক? লোকগুলো হয়তো ভালো হতেও পারে, কিন্তু আপনাকে তো জবাবদিহি করতে হবে। কার কাছে? আমরা তো লড়াই করলাম জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করার জন্য, কিন্তু আমরা জবাবদিহি নিশ্চিত করতে পারলাম না। তারা দেখেন যে ছোট ছোট কনসেপ্ট, রাষ্ট্র এবং সরকার এ দুটো আলাদা। জনগণের অভিপ্রায় পরম অভিব্যক্তি, ইহাকে গণতন্ত্র বলে। এই কনসেপ্ট আমরা মাথার মধ্যে নাই। আমরা গণতন্ত্র বলতে বুঝি কি, নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দাও, যেন আমি আবার আগামী 15 বছর লুটপাট করতে পারি। আপনাদেরকে প্রতিবাদ করেননি, আপনাদেরকে প্রতিবাদ করেননি, কিন্তু এই যে দাবি যারা তুলছে, একদিকে এই দাবি তোলার প্রতিবাদ করেননি, অন্যদিকে কিছু কিছু লোক এখন বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করছে। কেন? বিএনপি কি অপরাধ করে? বিএনপি ভুল বলতে করতে পারে, সমালোচনা করে, তো বিএনপির কি কোনো অবদান নেই? এই গণঅভ্যুত্থানে বিএনপির কর্মীরা কি অংশগ্রহণ করে নাই? করেছে কিনা বলেন? করেছে। তাহলে বিএনপির প্রতি এত গোসা কেন আপনাদের? ও তো নির্যাতিত হয়েছে, ও তো হামলা মামলা হেন কোনো কাম নাই যার বিরুদ্ধে, শেখ হাসিনা যাদের দলটির বিরুদ্ধে এত কিছু করে খালেদাকে মেরে ফেলতে চেয়েছে, মিথ্যে মামলা দিয়েছে। আর খালেদা জিয়া যদি এই যে নিরাপোষভাবে এই ফ্যাসিস্ট শক্তি সাজানো নির্বাচনকে প্রত্যাখ্যান না করতেন, বৈধতা না দিতেন, এই গণঅভ্যুত্থান হতো না। এটা শেয়ার করতে হবে আপনাদের। তো আপনারা কোনোদিন গিয়ে খালেদা জিয়ার জন্য ফুল নিয়ে গেছিলেন? আপনার কেউ গেছেন? কেন জানেন? উনি তো লড়ে গেছেন একটা সময়, কেন জানেন? তার মানে আপনার অকৃতজ্ঞ। একটা মানুষ দীর্ঘ লড়াই করল নিজের মতন করে, তার দলের মধ্যে কিন্তু ভালো লোক নেই, কারো কথা তিনি শুনেন নাই, তিনি অসুস্থ অবস্থায় এই দীর্ঘ লড়াই করে গেছেন। কেন? এই ফ্যাসিস্ট শক্তিকে তিনি বৈধতা দেননি, এবং তার যে নির্দেশ অমান্য করে একবার নির্বাচনে যারা গেছে এদেরকে আপনারা চিনেন না, কিন্তু আমরা তাকে ফুল দিতে চাইনি, যা উচিত ছিল। তাহলে এই যে দেখেন আমাদের অন্যায়, যখন আমরা যার যে অবদান, যদি সেই জন্য তাকে আমরা স্বীকৃতি না দিই, এটা কিন্তু অন্যায়। বহু মানুষ, আপনারা ছাড়া বহু মানুষ দেশ ত্যাগ করেছে, বিদেশে বসে বসে বিভিন্নভাবে ইউটিউবের মাধ্যমে, প্রচারের মাধ্যমে, ক্যাম্পেইনের মাধ্যমে আপনাদেরকে উজ্জীবিত রেখেছে। তাদেরকে তো আপনার কোনো কৃতজ্ঞতা করেননি। এই সরকার তো বলেন না যে এদেরকে স্বীকৃতি দিতে হবে, এরা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা করিনি। তাহলে যখন আমরা এটা করি না, তখন কিন্তু আমাদের এই রাষ্ট্র গঠনের প্রক্রিয়াটা মারাত্মকভাবে দুর্বল হয়ে যায়। আবার শত্রু কিন্তু প্রবেশ করতে শুরু করে, বিভিন্নভাবে সে প্রবেশ করতে শুরু করে। ঠিক আছে? এখন তার পাশাপাশি কি হচ্ছে খেয়াল করেন, আমরা গুমঘর থেকে আমাদের অত্যন্ত প্রিয় আজমির সাহেব, জেনারেল, অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমি তাকে পছন্দ করি, তিনি বেরিয়ে এসেই আমরা একটা কথা বললেন, যে কথাটা কিন্তু এই মুহূর্তে আমাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে। এটা বলার কোন দরকার ছিল না, যে রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত আমরা এখন চাই না। এটা কি বলার সময় এখন? এটা কি প্রবলেম আমাদের জন্য? জাতীয় সঙ্গীত হতেও পারে, আমরা জাতীয় সঙ্গীত নাও যেতে পারি, সমস্যা নাই। কিন্তু রবীন্দ্রনাথ কি হয়েছিল? রবীন্দ্রনাথ তো একটা হিস্ট্রির অংশ। আমাদেরকে বাংলা ভাষায় কথা বলতে দেওয়া হয় নাই, আমাদেরকে রবীন্দ্রসঙ্গীত গাইতে দেওয়া হয় নাই। এটা ভুলে যাব কিসে? যদি ভুলে যাই তাহলে কি হবে? আমি কিন্তু আমার ইতিহাস এবং ঐতিহ্য থেকে সরে যাব। রবীন্দ্রনাথ ব্রাহ্ম ছিলেন। ব্রাহ্ম বুঝেন? উনি একত্ববাদী বিশ্বাস করতেন, উনি পৌত্তলিক ছিলেন না। তো যাই সব মুসলমানরা রবীন্দ্রনাথ বিরোধী, ও জানেই না একত্ববাদকে।
তার যে জব্বাটা এটাও কিন্তু পারস্যের জব্বা, পারস্য থেকে আনা জব্বা। উনি যদি একটা আরবি ফার্সি লিখতো তার ভাষার মধ্যে, যেহেতু তিনি একটা বিশেষ সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছেন, ফলে সংস্কৃতের প্রধান শব্দ বেশি, বেশি তার কবিতার মধ্যে, গানের মধ্যে যদি আরবি ফার্সি বেশি দেখতো তো উনিকে আমরা বাংলাদেশের রবি বলতাম। তো রবীন্দ্রনাথ কি দোষ করছে আমার? এটা তো ঐতিহ্যের অংশ রে ভাই। নজরুল আমার ঐতিহ্যের অংশ, রবীন্দ্রনাথ নজরুল কথা বাদ দেন, ডিএল রায় তো আমার ঐতিহ্যের অংশ। চিটাঙে কি দেখেছেন? ছেলেরা গান গাইছে না? সকল দেশের চেয়ে সেরা আমার দেশের বাংলাদেশ নিয়ে গান করেছেন, ডিএল রায়ের বিখ্যাত গান। আমার আবেগের সঙ্গে, আমার স্মৃতির সঙ্গে যেটা জড়িত, ভালো মন্দ মিশিয়ে, সে তো অবশ্যই আমার অংশ। তো নজরুল কি মুসলমান হলে মাফ করে দেবো? ও কি কালির উপর গান লেখেনি বলেন তো? লেখছেন কিনা নজরুল? লেখছে। উনি কীর্তন লেখেনি? লেখছে। তো আমরা কি নজরুলকে ফেলে দিই? তো এগুলো কি, এগুলো কি ধরনের চিন্তা? রাষ্ট্র কি করে গঠন করবেন যখন আপনার ঐতিহ্যের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ইতিহাসের সঙ্গে কোনো সম্পর্ক নাই? বারবার ইতিহাসটা কাটে দেন আপনারা, এই যে ছুরি দিয়ে কাটে দিয়ে রক্তাক্ত করে ফেলেন। কিন্তু তরুণদেরকে এসব ক্ষেত্রে বিভ্রান্ত উচিত না। আমি তখন এই ব্যাপারে আপত্তি করে যখন বলেছিলাম, আমি খুব খুশি হয়েছি যে জামাতে ইসলামী পরিষ্কার বলেছে যে আজমির সাহেব আমাদের দলের কেউ না। আমি জামাতকে প্রশংসা করি, জামাতের যে এই যে বিচক্ষণতা আছে, এই বিচক্ষণতার জন্য আমি জামাতকে প্রশংসা করি। যে এটা আমাদের এখনকার তর্কের বিষয় না, হতে পারে আগামী দিনে কেউ যদি খুব ভালো একটা গান লিখে বলে, হতে পারে। এটা তো আমার তার মধ্যে ভুলে যাবো না, থাকবে সে আমার ঐতিহ্যের মধ্যে। তাহলে ঐতিহ্য রক্ষা করাটা দেখেন কত গুরুত্বপূর্ণ। ঐতিহ্য ভুলে গেলেই ফ্যাসিস্ট হবে সমাজ। যখন ঐতিহ্য ভুলে যাবেন সমাজ কিন্তু ফ্যাসিস্ট হয়ে যাবে। স্মৃতি ভ্রংশ হলে তারা ফ্যাসিস্ট হয়ে যায়, ভুলে যায় ইতিহাস, তার মনে থাকে না। তখন শেখ মুজিবের বিরাট বিরাট মুরেল হাজির হয়ে যায়। কারণ হিস্ট্রি আপনি ভুলে যান, শেরে বাংলাকে ভুলে যান, মাওলানা ভাসানীকে ভুলে যান, 69-এর গণঅভ্যুত্থান ভুলে যান, সিরাজ আলম খানকে ভুলে যান, সকলকে ভুলে যান, সিরাজ শিকদারকে ভুলে যান, আব্দুল হককে ভুলে যান, আব্দুল মতিনকে ভুলে যান। এই নামগুলো জানেন তরুণরা? কিছু জানেন না। যখন ভুলে যাবেন অবশ্যই ফ্যাসিস্ট শক্তি আবার সামনে আসবে। ফলে স্মৃতি রাষ্ট্র গঠনের অত্যন্ত মৌলিক একটা উপাদান, মনে রাখতে হবে, ভুলে যাওয়া যাবে না। ফলে ঠিক তেমনি রবীন্দ্রনাথকে মনে রাখতে হবে, তিনি আমার ইতিহাসের অংশ, তাকে জোর করে কেটে ফেলা যাবে না। 2 নম্বর হলো, কারণ তার ভাষাতে আমি একা কথা বলি না, তার ভাষাতে সারা দুনিয়ার বাংলা ভাষীরা বলে, পশ্চিম বাংলার বাঙালি বলে, আসামের বাঙালি বলে, কি বিহারের বাঙালি বলে। তার তিনি হলেন আমাদের আঠার মতন, আঠা বুঝি না, আঠা মতন লেগে থাকে সবগুলো বাঙালি। লেগে থাকলে আমার কি সুবিধা? আমার নিরাপত্তার জন্য সুবিধা। দিল্লি আমার উপর অত চোটপাট করতে পারে না। তাহলে দেখেন, ন্যাশনাল সিকিউরিটির কোশ্চেন জড়িত রবীন্দ্রনাথের সঙ্গে। এটাকে বলে রাষ্ট্র গঠন সংক্রান্ত চিন্তা। ঠিক আছে, এইগুলো যত ডিপলি আমরা চিন্তা করবো পারবো, ততই কিন্তু আমরা কি করব, আমরা গভীরে চলে যাবো। আমি আবার সময় নিয়ে নিচ্ছি বেশি, সরি। আমি আরো 2টা জিনিস বলবো। রাষ্ট্র যখন গঠন করতে যাব তখন কিছু, এই যে আমরা এটা বলি না, এটা কলেজ বলি, আমরা এটা কোনো ইউনিভার্সিটি বলি না, বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় ইংরেজি ইউনিভার্সিটির অনুবাদ। ইউনিভার্সিটির কথা এসেছে সার্বজনীনতা, ইউনিভার্সাল নলেজ, যেখানে কি সার্বজনীন জ্ঞান উৎপাদিত হয়, এটাকে বলে ইউনিভার্সিটি। বিশেষ জ্ঞান না, সার্বজনীন জ্ঞান, যেখানে বুদ্ধি প্রজ্ঞা সে কি করে, এমন একটা জ্ঞান হাজির করে যা সকলের জন্য গ্রহণযোগ্য। তাহলে ইউনিভার্সিটি হতে হলে আমাদের সকলের জন্য গ্রহণযোগ্য জ্ঞান আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে আমাদের আগামী দিনের রাষ্ট্র যদি গঠন করতে চাই, তাহলে আমাদেরকে সার্বজনীন জ্ঞান কি করে উৎপাদিত হয়, কি করে তৈরি করতে হয়, এবং তার ভিত্তিতে বিভিন্ন মানুষকে কি করে আমরা ধরে রাখতে পারি একসঙ্গে। এই যে ধরে রাখতে পারা একসঙ্গে, এটাকে রাজনৈতিক ভাষায় বলা হয় রাজনৈতিক জনগোষ্ঠী, পলিটিক্যাল কমিউনিটি। রাজনৈতিক, জাতিবাদী না, রাজনৈতিক জনগোষ্ঠী। আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী হলে আমাদের মানে বিভিন্ন মতের, ঠিক আছে, বিভিন্ন ধারার, বিভিন্ন স্রোতের,
ঠিক আছে, বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিসত্তার বহু লোক থাকবে, মান্দি থাকবে কি, চাকমা থাকবে কি, রাজবংশী থাকবে কি, বাঙালি থাকবে, কিন্তু সকলে মিলে আমরা কি, আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী, ইটস এ পলিটিক্যাল কমিউনিটি। জাতিবাদ না, জাতিবাদ না। জাতিবাদ থাকলে রাষ্ট্র গঠন করতে পারবেন না, হানাহানি করবেন। কেন? আপনি বলেন আমি হলাম মুসলমান, বলে মুসলমান একটা জাতি, এটা বলবেন না। আরেকজন বলছে না আমি সেকুলার, আমি এটা মানবো না, ও মারপিট করতেই থাকবে। ঠিক তেমনি যদি আমরা ইসলামী জাতিবাদ হই তাহলে কিন্তু বাঙালি জাতিবাদও থাকবে, আর যদি বাঙালি জাতিবাদ হই তাহলে কিন্তু ইসলামী জাতিবাদও থাকবে। দেখেন মজাটা কি, দুটো কিন্তু একই মুদ্রার এপিটার ওপি। তাহলে আগামী দিনে রাষ্ট্র গঠন করতে হলে আপনাকে সকল প্রকার জাতিবাদের বিরোধিতা করতে হবে এবং সার্বজনীন দিকটা আনতে হবে। ইসলামের সার্বজনীন দিক কি? বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি কিংবা দীর্ঘ হাজার বছরের ইতিহাসে তার কোনো সার্বজনীন দিক আছে কিনা এটাও অনুসন্ধান করতে হবে। সমস্ত কিছুকে মিলিয়ে আমাকে একটা রাষ্ট্র গঠন করতে হবে। রাষ্ট্র গঠন করাটা একেবারে খালি আইনি ব্যাপার, এটা ভুল। সংবিধান লিখলে রাষ্ট্র গঠিত হয় না। তাহলে যখন আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারবো তখন আমরা বলবো আমরা একটা রাষ্ট্র গঠনের দিকে যাচ্ছি। এখন খেয়াল করেন, মাজারগুলো ভাঙতেছে, দেখতেছেন না? কারা ভাঙতেছে? এরা কারা? এরা কি আসলে ইসলামের বেশি বেশি দরদি আমাদের কাছে? ইসলামে কি এটা আছে কি মাজারগুলো ভাঙিয়ে দেন? আপনি মাজার সম্পর্কে সমালোচনা করতে পারেন, আপনি ফতোয়া দিতে পারেন, আপনি নিন্দা করতে পারেন, না আমার এটা আমাদের ইসলামের মধ্যে নাই, বলতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে তো ফতোয়া বাস্তবায়িত করবার অধিকার ইসলাম আপনাকে দেয়নি। যদি না দিয়ে থাকে আপনি কি ভাঙতেছেন? এখন আপনি নিশ্চয়ই দিল্লির এজেন্ট, আর কি হতে পারে? আপনি নিশ্চয়ই কোনো না কোনো এই পুরনো যে আওয়ামী লীগকে আমি উৎখাত করেছি সে ক্ষমতা আসতে চায় বলে আপনাকে দিয়ে এই কাজগুলো করছে। আর কি যুক্তি? আর তো কোনো যুক্তি নাই। কারণ মাজার তো এই দেশে আমাদের সবচেয়ে প্রাজ্ঞ যারা আলেমরা আছেন তারা সমালোচনা করেছেন। তারা কি গিয়ে মাজার ভাঙতে গেছেন? তারা বলছে এটা আমাদের ইসলামে নাই ভাই, কিন্তু তুমি যদি এটা করো তো ঠিক আছে, তোমার আকিদা, কিন্তু আমার আকিদা এটা না, তো বলতেই পারবো আমরা। কিন্তু ভাঙতেছো কেন তুমি? কে তোমাকে অধিকার দেয়? আর যারা এইসব ফতোয়া এখন দিচ্ছে, ভাববেন, নিশ্চিত থাকবেন, সে আসলে আমাদেরকে একটা রাষ্ট্র হিসেবে, বাংলাদেশকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়তে দিতে চায় না। এরা বাইরের শত্রু এবং তারা বিভিন্ন রকম বিশৃঙ্খলা আমাদের মধ্যে তৈরি করে। ঠিক আছে? এবং এই যে ব্যাপারগুলোকে বুঝতে, এই যে এই সময়টার প্রবলেম আমাদের, এই সময়টার যে সমস্যা, সংকট, প্রত্যেকটা বাস্তব সংকট নিয়ে কথা বলাটাই হচ্ছে রাষ্ট্র গঠন করবার প্রক্রিয়া। দেখেন আমি বলতেছি আপনাদের, আপনারা শুনছেন, অনেকে হয়তো বলতে পারেন ফরাদ আপনার সামনে একমত না, খুবই ভালো, আমরা আবার আলোচনা করবো দরকার হলে। কিন্তু এই যে কথা বলার মধ্য দিয়ে যখন আমরা আমাদের নিজেদের মধ্যেকার দ্বন্দ্ব নিরসন করব, বা কিছু দ্বন্দ্ব থাকবার পরেও আমরা যদি স্থির করি যে আমরা সকলে একই বাড়িতে বাস করব, সকলেরই একই নাগরিক অধিকার, একজনের উপর আরেকজন চড়া হতে পারবে না, এটা কি বলে রাষ্ট্র? এটা কি বলে রাষ্ট্র? যে আমি একই সঙ্গে থাকবো, তোমার সঙ্গে মতপার্থক্য থাকতে পারে আমার, কিন্তু আমরা একই সঙ্গে থাকবো। একই সঙ্গে থাকার জন্য যে সকল আইন দরকার, একই সঙ্গে থাকার জন্য যে ধরনের সম্পর্ক দরকার, একই সঙ্গে থাকার জন্য যে ধরনের অর্থনৈতিক নীতি দরকার, শ্রমনীতি দরকার, বা যে কোনো বিভিন্ন প্রকার নীতি, সামাজিক নীতি দরকার, এটা আমরা একসঙ্গে বসে ঠিক করব। এই তো রাষ্ট্রের পথে আমরা কয়েক কদম আমরা এগিয়ে গেলাম। তো আমি যে ধরনের রাষ্ট্র স্বপ্ন দেখি বা তৈরি করব তার সম্পর্কে 2 লাইনে বলে শেষ করব। আমি যে রাষ্ট্র করব ওটা খুব সহজ, খুবই সহজ। সেটা হলো যে আমি লিখব যে আমার যে